ঘটে যায় সেটা তো আমাদেরই বিপদ, তাই না? এমনিতে মহারাজের শরীরের এই অবস্থা, তারপরে যদি আবার বিপদ হয়। চল চল, এক্ষুনি আমরা বাইরে গিয়ে দেখি। এই কথা বলে প্রহরী দুজন বাইরে বেরিয়ে যায়। কি বলছেন কি আপনি? এই সরোবরের জল যে প্রথমবার স্পর্শ করবে সে মৃত্যুবরণ করবে, কিন্তু কেন? কি তার কারণ? আসলে এই সরোবরটি তুমি দেখছো, এটা কোনো সাধারণ সরোবর নয়, এটা হলো বিষাক্ত সরোবর। আর এই সরোবরের যে জল দেখছো এটা সাধারণ কোনো জল নয়, এটা হচ্ছে পুরোটাই বিষ। তবে হ্যাঁ, যদি এই বিষ প্রথম অবস্থায় কোনো শুভ শক্তি স্পর্শ করে তাহলে এই সরোবরের ঝর্ণার জল একটি অমৃত ঝর্ণার জলে পরিণত হবে, আর এই সরোবরের জলের সব বিষ কেটে। ওদিকে দরজায় আঘাতের শব্দের আওয়াজ শুনে প্রহরীরা দুজন বাইরে বেরিয়ে আসে, আর বাইরে এসে তারা কাউকেই দেখতে পায় না। ওদিকে ভালো বাবা আড়াল থেকে সবকিছু দেখতে থাকে। এই তো আমি থেকে ধরেছিলাম, ওই কক্ষের মধ্যে অবশ্যই প্রহরীরা আছে, আর ওই পাথরের আঘাত শুনে প্রহরীরা বাইরে বেরিয়ে এসেছে। আর এখন ওরা চারদিকে খুঁজবে যে কে দরজায় আঘাত করলো, আর সেটা করতে তাদের বেশ অনেকটা সময় লাগবে। আর এটাই আমার সব থেকে বড় সুযোগ। ভালো হয়েছে আমি এখন সুযোগ পেয়েছি, আর তাই আমি একটু অপেক্ষা করব না। এক্ষুনি আমাকে সূর্যের কক্ষে যেতে হবে, আর সূর্যকে যে করে হোক মুক্ত করে নিয়ে আসতে হবে। এ কথা বলে ভালো বাবা অদৃশ্য হয়ে যায়, আর সে সূর্যের কাছে পৌঁছে যায়। আর সূর্য ভালো বাবাকে দেখে অনেক খুশি হয়। ভালো বাবা, ভালো বাবা, আপনি এখানে এসেছেন। দেখুন ভালো বাবা, আমি এখানে এসে কিভাবে আটকে পড়ে গেছি। এরা আমাকে কয়েদখানায় আটকে রেখেছে। আমি কিছুতে এখান থেকে বের হতে পারছি না। আমি আমার নিজের শক্তিও প্রয়োগ করে নিজেকে অদৃশ্য করতে পারছি না। আমি জানি না এই প্রাসাদে আসার পর থেকে আমার শক্তি কেন কাজ করছে না। বুঝতে পেরেছি সূর্য, তুমি বিপদে পড়ে গেছো, আর তাই তো ওরা তোমাকে এভাবে আটকে রেখেছে। তবে তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাওয়ার জন্য এসেছি। সত্যি বলছেন ভালো বাবা? আপনি আমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবেন? হ্যাঁ সূর্য, দরবেশ বাবা আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাই। আমি জানতাম আপনি বা দরবেশ বাবা যে কোনো উপায়ে আমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবেন, কিন্তু ভালো বাবা আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। এখন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় নয়, যা প্রশ্ন করার এখান থেকে বের হয়ে যাওয়ার পরে করো। আগে তোমাকে এখান থেকে মুক্তি করে তারপর তুমি আমাকে প্রশ্ন করো। না ভালো বাবা, আগে আমাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। ভালো বাবা বলছি, আমার আরো তো অনেকটা সময় আগে প্রতাপ সিংহকে বাঁচানোর জন্য ওই গরল সরোবরে ঝর্ণার জল আনতে গেছে, ও তো এখনো ফিরে আসছে না। তাহলে আমার আলোর কি কোনো বিপদ হয়েছে? আমি এখন পর্যন্ত এসব কিছু জানি না। আগে তোমাকে এখান থেকে মুক্ত করি, তারপর তোমাকে সব কিছু বলবো। ওদিকে প্রহরীরা দুজন বারবার এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে, কিন্তু তারা কাউকে কোথাও খুঁজে পায় না। কি, আমরা তো কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের এই কারাগারের দরজায় কে কে এমন আঘাত করলো বলতো? সেটাই তো প্রশ্ন আমাদের। আমরা তো সেই তখন থেকেই বাইরে এসে এদিক ওদিক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কাউকেই তো দেখতে পেলাম না। আমার তো মনে হচ্ছে কেউ হয়তো এখানে আসেনি। কে বলেছে কেউ এখানে আসেনি? অবশ্যই এসেছিল। আর যদি কেউ না এসে থাকে তাহলে এই দরজায় এভাবে বিকট শব্দ কে করলো শুনি? এমনি 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 তো আর এইভাবে দরজার শব্দ হয় না, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটাও তো ঠিক বলেছিস, কিন্তু আমাদের রাজপ্রাসাদে তো কড়া পাহারা দেওয়া আছে, আর তাই পাহারা ভেদ করে যে কেউই তো রাজপ্রাসাদের অন্দরমহলে প্রবেশ করতে পারবে না। আর তাছাড়া এটা তো কারাগার, আর কারাগারের এই পথে তো সহজে কেউ ঢুকতেও পারবে না।
তাহলে এভাবে শব্দ করলো কে? যে শব্দ করুক না কেন, এখানে যখন কেউ নেই তখন আর এখানে সময় নষ্ট করা উচিত হবে না। চল এক্ষুনি আমরা কারাগারের ভেতরে যাই, আর সেখানে গিয়ে পাহারা দেয়। ওতেও তো পারে ওইটা ওইটা ওই দানবের কার সাজি। ওই দানবটা হয়তো বা আমাদেরকে এই কক্ষ থেকে বের করার জন্য এমন মায়া সৃষ্টি করেছে রে। হ্যাঁ হ্যাঁ, সেটাই হতে পারে। এক্ষুনি ভেতরে চল, না হলে যখন তখন বিপদ হয়ে যেতে পারে। ওদিকে পঙ্খিনী নিজে ওই গরল সরোবরে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে দেখে আলো খুব কষ্ট পায়। না না, এ কি বলছো কি তুমি? পঙ্খিনী, পঙ্খিনী এটা কি করলো? ও কেন কেন আমার কাছে কিছু জিজ্ঞাসা না করে এই গরল সরোবরে নিজের প্রাণ বিসর্জন দিল? এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। তোমার মনে হচ্ছে কোথাও তোমার ভুল হচ্ছে। না আলো না, আমার কোনো ভুল হচ্ছে না, আমি সত্যি তোমাকে বলছি। আর তাছাড়া তুমি নিজেই দেখো না, ওখানে শঙ্খিনী একা একাই দাঁড়িয়ে আছে, পঙ্খিনী ওর পাশে নেই। হ্যাঁ, সত্যি তো। পঙ্খিনী কোথায় গেল? সত্যি তো আমার পাশে নেই। তার মানে কি উনি যেটা বলছে সেটাই সত্য। তার মানে আমি আমার বোনকে চিরকালের মতো হারিয়ে ফেললাম। পঙ্খিনী এভাবে নিজের জীবন বিলিয়ে দিল। এখন এখন আমি একা হয়ে গেলাম। আলো, আমার বোন ছাড়া যে আমার নিজের বলতে আর কেউই ছিল না। এখন কি হবে তুমি বলতে পারো? আমি জানি না তোকে কি বলে সান্ত্বনা দেব। আসলে সবকিছু হয়েছে আমার জন্য। আমি যদি অপেক্ষা না করে ওই গরল সরোবরের ঝর্ণার জল স্পর্শ করতাম তাহলে পঙ্খিনী হয়তো প্রাণে বেঁচে যেত। এখন আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আমাকে তুই ক্ষমা করে দে শঙ্খিনী, ক্ষমা করে দে। না আলো না, তুমি এভাবে ক্ষমা চেও না। তুমি যদি এভাবে আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি যে নিজের কাছে অপরাধী হয়ে যাব। আর তাছাড়া পঙ্খিনী যেটা করেছে সেটা নিজের ইচ্ছেতে করেছে, এতে তো তোমার কোনো দোষ ছিল না। আর তাছাড়া পঙ্খিনী যেটা করেছে সেটা তো আমারই করা উচিত ছিল, কিন্তু পঙ্খিনী আমাকে হারিয়ে নিজেই জিতে গেল। তবে যাই হোক না কেন, আমার আর কোনো কষ্ট হচ্ছে না আলো, কারণ আমার পঙ্খিনী একটা মহৎ কাজ করেছে। ও তোমার মতো শুভ শক্তিকে বাঁচিয়ে দিয়ে গেছে, কারণ তোমাকে যে পৃথিবীতে খুব দরকার আলো। তাই তোমার যদি কিছু হয়ে যেত সেটা আমাদের জন্য সবথেকে বেশি কষ্টকর হয়ে যেত। তখনই হলুদ পাখি আলোর গলার দিকে তাকিয়ে দেখতে পায় যে আলোর গলার প্রত্যেকটি মালাই রক্তবর্ণ ধারণ করেছে, শুধুমাত্র একটি মুক্তোর মালাই সাদা রয়েছে। আলো, আলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো? দেখো আলো, দেখো, তোমার হাতের সময় যে শেষ হতে চলেছে, আর মাত্র একটি মালাই অবশিষ্ট আছে। আর তাছাড়া বাকি মালাগুলো দেখো কেমন রক্তবর্ণ ধারণ করেছে। এখন তো তোমার এই ঝর্ণার জল সংগ্রহ করে আর কোনো লাভ হবে না। তুমি তো মহারাজকে সুস্থ করে তুলতে পারবে না, কারণ রাজকন্যা তো বলেছে যে ওই মালাগুলো সম্পূর্ণ রক্তবর্ণ ধারণ করার পর এই জল নিয়ে গিয়েও কোনো লাভ হবে না। মহারাজকে কখনোই বাঁচানো যাবে না। আর এদিকে পঙ্খিনী নিজের প্রাণটাও হারালো। না না, কিছুতেই আমি আমার পঙ্খিনীর প্রাণ বৃথা যেতে দেব না। ও নিজের প্রাণ দিয়ে ঝর্ণা জলকে অমৃততে পরিণত করে দিয়ে গেছে, আর তাই যে করে হোক এই সময়ের মধ্যে ঝর্ণার জল নিয়ে আমাকে মহারাজকে বাঁচাতেই হবে। কিন্তু আলা, এইটুকু সময়ের মধ্যে তুমি কিভাবে সবকিছু করবে বলো তো? বিধাতা আমার পাশে আছেন। আমার বিশ্বাস উনি আমাকে সাহায্য করলে আমি অবশ্যই সময়ের আগে ওই প্রাসাদে পৌঁছে যেতে পারবো। হলুদ পাখি, এখন আর কোনো কথা নয়, এক্ষুনি আমাকে এই ঝর্ণার জল সংগ্রহ করে এখান থেকে রওনা দিতে হবে। ওদিকে কালপুরুষ তার জাদু শক্তির সাহায্যে কঙ্করাজকে ডেকে হাজির করে। কঙ্করাজ, তুমি হাজির হয়েছো কঙ্করাজ। আমি জানি তুমি পিশাচিনীর সব থেকে বিশ্বস্ত, আর তাই তোমাকে আজ আমার বিশাল কাজ করতে হবে। কি কাজ আমাকে বলুন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার সেই কাজ করে দেওয়ার জন্য। শোনো কঙ্করাজ, আমি জানি তোমার অনেক শক্তি আছে, কিন্তু তারপরও আমি তোমাকে আমার শক্তি দিয়ে তোমাকে আরো অনেক বেশি শক্তিশালী করতে চাই। কারণ এখন তোমাকে আমি একজনকে হত্যা করার জন্য পাঠাবো, আর সে শুভ শক্তির অধিকারী। তাকে হত্যা করা একটু কঠিন হয়ে যাবে। এজন্যই তোমাকে তোমার শক্তির সাথে সাথে আমার শক্তিও গ্রহণ করে আরো অনেক বেশি শক্তিশালী করতে হবে, আর তাকে গিয়ে তোমাকে হত্যা করতে হবে। আর তাছাড়া
তুমি যখন যেহেতু নাগমণির শক্তির সামনে গিয়ে সেই শক্তিকে মোকাবেলা করতে পেরেছো, তখন আমার বিশ্বাস তুমি আলোকেও হত্যা করতে পারবে। ঠিক আছে কালপুরুষ, আপনি যেটা বলবেন সেটাই হবে, আর আমি প্রস্তুত। আপনি আপনার শক্তি আমার উপর প্রয়োগ করুন। আমি আমার শক্তির সাথে সাথে আপনার শক্তিও ধারণ করতে চাই। তো বন্ধুরা, কি হবে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।